হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। আজকে টপিক থেকে বুঝতে পারছো WPSI প্রিলিমস 2018 সালে যেটা হয়েছিল তার আজকে আনসার কি। আমরা জিকের যে 50টি প্রশ্ন আছে তার আমরা নিয়ে এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং এক্সামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু রিপিট হচ্ছে। কেমন? অতএব ক্লাসটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ক্লাসটি দেখে বুঝতে পারবে যে আমি কী ধরনের প্রিপারেশন নিলে আমার এক্সামটা ক্লিয়ার হবে। কেমন? তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্নতেও কী আছে? টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? অপশানগুলো পড়ো। টেলিযোগাযোগ, এই যে আমরা মোবাইলে কথা বলি সেইটারও টেলিযোগাযোগ, তার জন্য কী ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি নাকি এক্স রশ্মি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে মাইক্রো তরঙ্গ। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? হাইটে অনেকের প্রবলেম থাকে, উচ্চতাজনিত যে ভয় সেই ভয়কে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া, অ্যাংলোফোবিয়া, আর্গোফোবিয়া নাকি অ্যাগোরোফোবিয়া? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অ্যাক্রোফোবিয়া বলা হয়। অপশান এ ইজ দ্য রাইট আনসার। উচ্চতাজনিত ভয়কে অ্যাক্রোফোবিয়া বলা হয়। 3 নম্বর প্রশ্নে চলে যাই। সৈখম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? সৈখম মীরাবাই চানু সেই কমনওয়েলথ গেমসে এই নামটি উঠে এসেছিল তখন, 2018 সালের ঘটনাই বলছি। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশানগুলো দেখতে থাকো। দেখো, সৈখম মীরাবাই চানু ইনি মণিপুর রাজ্যের অন্তর্গত, মানে বাসিন্দা মণিপুর রাজ্যের সৈখম মীরাবাই চানু। এবং তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশানগুলো দেখে নাও। সাঁতার, বক্সিং, ভারোত্তোলন নাকি জিমন্যাস্টিক? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়েট লিফটিং বা ভারোত্তোলন খেলার সঙ্গে তিনি যুক্ত, সৈখম মীরাবাই চানু। চতুর্থ প্রশ্নে চলে যাই। নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত, নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে জড়িত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার আগে এক্সামে এসেছে এবং কোশ্চেনটি দেখো রিপিট হয়েছে কিন্তু এক্সামে। গ্রামের উন্নয়ন, শহরের উন্নয়নে, শিল্পের উন্নয়নে নাকি রেলের উন্নয়নে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে নাবার্ড প্রতিষ্ঠানটি গ্রামীণ উন্নয়নেই জড়িত। অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে চলে যাই। নিচের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? অর্থাৎ নিচের যে 4টা অপশানে দেওয়া আছে এদের মধ্যে কোন টাকাটা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? 100 টাকা, 500 টাকা, 2000 টাকা নাকি 1 টাকা? তো সঠিক উত্তরটি হবে 1 টাকার নোট ভারতীয় সরকার দ্বারা মুদ্রিত হয়। বাকি যেগুলো আছে সেগুলো সবাই RBI দ্বারা বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা কিন্তু মুদ্রিত করে। 6 নম্বর প্রশ্নে চলে যাই। পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কত সময়? অর্থাৎ কোনো রাষ্ট্রপতি হয়তো সে অফিসে আছেন, পদে আছেন, কিন্তু তথাপি তিনি মারা গেলেন কোনো কারণবশত, উপরাষ্ট্রপতি কতদিন কাজ চালাতে পারেন? অপশানগুলো দেখে নাও। 6 মাস, 3 মাস, 1 বছর নাকি 2 বছর? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 6 মাস। অপশান এ ইজ দ্য রাইট আনসার। যে কোনো ক্ষেত্রেই 6 মাসেই আছে। যেমন আমাদের মুখ্যমন্ত্রী, এখন তিনি 6 মাস পর্যন্ত ভোটে না জিতেও থাকতে পারবেন, কিন্তু 6 মাসের মধ্যে তাকে একটা বাই ইলেকশনে জিতে আসতে হবেই। 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কোন CPMF বা সেন্ট্রাল পুলিশ ম্যানেজমেন্ট ফোর্স বা CAPF সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ইন্দো চীন সীমান্ত পাহারা দেয়? অপশানগুলো দেখে নাও। ইন্দো চীন সীমান্ত পাহারা দেয় কোন পুলিশ ফোর্স? ITBP, SSB, BSF নাকি CRPF? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দো চীন সীমান্ত বা ইন্দো তিব্বতের যে সীমান্ত, অ্যাকচুয়ালি চীনের সঙ্গে তো আমাদের কোনো সীমারেখায় নেই, তিব্বতের সাথে আছে, সেটা হবে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ। ক্লিয়ার? অপশান এ ইজ দ্য রাইট আনসার। এখান থেকে এই অপশানগুলোকে একটু আলোচনা করি। দেখো, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এটা কিন্তু ভারত এবং তিব্বত বা তথাকথিত ভারত এবং চীনের সীমান্তে থাকে পাহারাদার। সশস্ত্র সীমাবল SSB, সশস্ত্র সীমাবল থাকে ভারত এবং নেপাল ও ভুটানের যে সীমারেখা সেখানে। BSF বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা থাকে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে সীমান্ত সেখানে থাকে। CRPF সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্স, এরা কিন্তু ভারতের, এরা সেন্ট্রালের, এই পুলিশ ফোর্সে সেন্ট্রালের অধীনে থাকে, কিন্তু এরা বিভিন্ন রাজ্যের কোনো যদি পুলিশ ফোর্সের দরকার হয়, সেটা ইলেকশনের সময় হতে পারে বা হয়তো কোনো মানে কোনো ডিজাস্টার ম্যানেজমেন্টের সময়, তখন কিন্তু CRPF কাজ করে। তাহলে 4টে সংস্থা কীভাবে কাজ করে বুঝতে পেরেছো? এক্সামে যে কোনো আসুন না কেন সেটা তোমরা আনসার নিশ্চয়ই দিতে পারবে। 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? প্রস্তাবনা বা প্রিএমবেল সংশোধন করা হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? অপশানগুলো দেখো। 56তম সংশোধন, 42তম, 44তম নাকি প্রস্তাবনা কখনোই সংশোধিত হয়নি? তো সঠিক উত্তরটি হবে প্রস্তাবনা বা প্রিএমবেল সংশোধিত হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। অপশান বি, যখন ওই সেকুলার
আর সমাজতান্ত্রিক, ওই দুটো শব্দ সংবিধানে অ্যাড করা হয়েছিল প্রস্তাবনার মধ্যে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো, অর্থাৎ সব থেকে পুরনো হাইকোর্ট কোনটি? অপশনগুলো দেখো, কলকাতা হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট নাকি মাদ্রাজ হাইকোর্ট। তো সঠিক উত্তরটি হবে ভারতের সর্বাপেক্ষা পুরাতন বা ওল্ডেস্ট হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এটা 1862 সালে এস্টাবলিশ হয়েছিল। অপশন এ সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা হলো? রাফায়েল নাদালের নাম আমরা সকলে শুনেছি। সেই রাফায়েল নাদাল কোন রাষ্ট্রের নাগরিক? অপশনগুলো দেখো, ইংল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া নাকি বেলজিয়াম। তো সঠিক উত্তরটি হবে রাফায়েল নাদাল স্পেন দেশের বা রাষ্ট্রের নাগরিক। ক্লিয়ার? আর রাফাল নামক যে যুদ্ধ বিমান সেটা কোন দেশ থেকে কেনা হয়েছে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। 11 নম্বর প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া বরুণা 2018-তে অংশগ্রহণ করেছে? তাহলে বরুণা 2018 একটি নৌবাহিনীর মহড়া এক্সারসাইজ, সেটা কোথায় হয় না আরব সাগরে হয়। আগের ক্লাসে একটা প্যাসেজ নামে আমরা আলোচনা করেছিলাম। তো এটি কোন দুটি দেশ অংশগ্রহণ করেছিল এই নৌ মহড়াতে? অপশানগুলো দেখো, ভারত ও বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা, ভারত ও ফ্রান্স নাকি ভারত ও ইসরায়েল। তো সঠিক উত্তরটি হবে বরুণা 2018-তে অংশগ্রহণ করেছিল ভারত এবং ফ্রান্স। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্নে চলে যাই। গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো? গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ইউজ করা হয়? অপশনগুলো দেখো, গোলাকার অবতল দর্পণ, গোলাকার উত্তল দর্পণ, সমতল দর্পণ নাকি অধিবৃত্তাকার দর্পণ। তো দেখো, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিন্তু গোলাকার অবতল দর্পণ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ হচ্ছে তার সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন হয়ে গেল। 13 নম্বর প্রশ্নে চলে যাই। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপন করুন বলা হয়েছে। তো আমি আগে দেখো কোশ্চেনটা ভালো করে তোমাদের এক্সপ্লেন করি, তারপরে আনসারে আসি। যে এই নদীগুলোর সাথে বাঁ দিকে যে নদী আছে, ডান দিকে জেলা আছে, তাদেরকে আমাদেরকে রিলেট করতে হবে। যেমন এখান থেকে দেখো অপশানগুলো যাওয়ার আগে বলছি, গঙ্গা নদীর তীরে আছে কে? মুর্শিদাবাদ। ক্লিয়ার? কংসাবতীর তীরে কে আছে? পশ্চিম মেদিনীপুর। তিস্তা নদীর তীরে আছে জলপাইগুড়ি। তোরসার নিচে আছে কে? কুচবিহার। তাহলে হলো কি 1-এর সি এবং 2-এর ডি, 3-এর এ। ক্লিয়ার জিনিস হয়েছে? তো চলো এরপর দেখা যাক আমাদের যে অপশান আছে, অপশানে কোথায় কি আছে, সেই কোন অপশানটা সঠিক হবে। অপশানগুলো দেখো ভালো করে। রিলেট হয়েছিল কার সাথে? গঙ্গা নদী। দেখো মেন যেটা জিনিস সেটা মাথায় রাখবে, গঙ্গার সাথে মুর্শিদাবাদ। 3-এর এ, এখন 3-এর এ একমাত্র আছে অপশান সিতে। তবে এই জাতীয় প্রশ্নগুলোতে যদি সমস্ত আনসার না জানো, একটা জানলেই কিন্তু বাকিগুলো রিলেট করতে পারবে। একটা সি হবে অবশ্যই কংসাবতী পশ্চিম মেদিনীপুর, 2-এরটা ডি হবে তিস্তা জলপাইগুড়ি, গঙ্গা মুর্শিদাবাদ এবং তোরসা কোথায়? তোরসা হচ্ছে কুচবিহার। তাহলে অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই আমরা। নিচের কোন ব্যক্তিত্ব গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018-তে পুরস্কৃত হয়েছেন? গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018-তে পুরস্কৃত হয়েছেন কোন মহিলা? অপশানগুলো দেখে নাও, নির্মলা সীতারামন, এইচ.ই. জয়েশ বান্ডা, সুষমা স্বরাজ নাকি শেখ হাসিনা। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি 2018 সালের গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডটিতে ভূষিত হয়েছিলেন। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। দেখো ভারতের প্রতিবেশী দেশ যদি কোনো কিছুতে কোনো পুরস্কার বা বিশাল কিছু ঘটনা ঘটে, সেগুলো কিন্তু এক্সামে আসার চান্সেসটা বেশি, তাই সেই জাতীয় নিউজগুলোর প্রতি একটু বেশি করে ফোকাস রাখবে। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? হিরোশিমাতে 6ই আগস্ট ফেলা হয়েছিল আর নাগাসাকিতে ফেলা হয়েছিল 9ই আগস্ট। হিরোশিমাতে যে পারমাণবিক বোমাটি ফেলা হয়েছিল তার নাম কি? নিশ্চয়ই অপশানগুলো তোমাদের পড়া হয়ে গেছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লিটিল বয় নামক পারমাণবিক বোমা হিরোশিমাতে ফেলা হয়েছিল এবং ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমা নাগাসাকিতে ফেলা হয়েছিল। তাই অপশান এ এখানে সঠিক উত্তর। আর ফ্যাটম্যান কোথা থেকে আসবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো জীবাশ্ম, অর্থাৎ যে পড়াশোনা করা হয় জীবাশ্ম নিয়ে তাকে আমরা কি বলি? পেট্রোলজি, পেলিওন্টোলজি, পেলিওবটানি নাকি আর্কিওলজি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পেলিওন্টোলজি নামক পড়াশোনাটা হচ্ছে জীবাশ্মবিদ্যা সংক্রান্ত পড়াশোনা। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 17 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। নিম্নের কোন ব্যক্তি দিন-ই-ইলাহির সদস্য ছিলেন? দিন-ই-ইলাহি একটি ধর্মমত যেটি আকবর প্রবর্তন করেছিলেন এবং সেই ধর্মমতের সদস্য ছিলেন কি? অপশানগুলো দেখে নাও, তানসেন, রাজা বীরবল, রাজা মানসিং নাকি টোডরমল।
তো সঠিক উত্তরটি হবে দিন ই ইলাহির মধ্যে সদস্য ছিলেন রাজা বীরবল। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 18 নম্বর প্রশ্নে চলে যাই। সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, বাকি অন্যান্য গ্রহগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, কিন্তু একমাত্র গ্রহ যে পূর্ব থেকে পশ্চিম দিকে বা ঘড়ির কাঁটার দিকে ঘোরে সেই গ্রহটি কোনটি? অপশানগুলো দেখো, শনি, বৃহস্পতি, শুক্র নাকি ইউরেনাস। তো সঠিক উত্তরটি হয়ে যাবে শুক্র গ্রহ। অপশান সি ইজ দ্য রাইট আনসার। একে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার, শুক তারা বা সন্ধ্যা তারা বলা হয়। অপশান সি হচ্ছে সঠিক উত্তর এবং এটি সৌরজগতের সব থেকে হটেস্ট প্ল্যানেট, কেমন, বা সব থেকে উষ্ণতম গ্রহ। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে পালিত হয় কোন দিনটি? অপশানগুলো দেখে নাও, 31শে মে, 21শে জুন, 1লা জুলাই নাকি 1লা ডিসেম্বর। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে পালন করা হয় 21শে জুন। অপশান বি সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? অর্থাৎ সংবিধান সংশোধনের ব্যাপারে বলা আছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? অপশানগুলো দেখো, আর্টিকেল 360, আর্টিকেল 362, আর্টিকেল 368 নাকি আর্টিকেল 370। দেখো বর্তমানে আর্টিকেল 370টা অ্যাবলিশ করা হয়েছে, তো বাকি যে তিনটে আছে তার মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি, আর্টিকেল 368 বা 368 এই মানে ধারা অনুযায়ী ভারতের সংবিধানকে সংশোধন করা যায়। তাই সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি। 21 নম্বর প্রশ্নে চলে যাই। ভাষার ভিত্তিতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? এই প্রশ্নটি দেখো রিপিট হচ্ছে বারবার। ভাষার ভিত্তিতে ফার্স্ট যে রাজ্যটি পুনর্গঠন হয়েছিল তার নাম কি? অপশানগুলো দেখো, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক নাকি পশ্চিমবঙ্গ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভাষার ভিত্তিতে সর্বপ্রথম যে রাজ্যটি পুনর্গঠিত হয়েছিল সেটি হলো অন্ধ্রপ্রদেশ। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 22 নম্বর প্রশ্নে চলে যাই। নিচের ব্যক্তিবদের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? দেখো প্রশ্নটি হচ্ছে 2018 সালের, সেই 2018 সালের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন ওম প্রকাশ রাওত। যখন এক্সামটা হয় তখন মুখ্য কমিশনার নির্বাচন কমিশনার ছিলেন ওম প্রকাশ রাওত। তাই সঠিক উত্তর অপশান এ ওম প্রকাশ রাওত। কিন্তু বর্তমানে কারেন্ট নির্বাচন কমিশনার কে আছে কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাও, কেমন। 23 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কোন সংস্থার সাথে বা কোন আন্দোলনের সাথে? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আমরা সকলে এর নাম জানি। থিওসোফিক্যাল সোসাইটির সাথে, এশিয়াটিক সোসাইটির সাথে, ভারতের জাতীয় কংগ্রেসের সাথে নাকি ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে? তো সঠিক উত্তরটি হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 24 নম্বর প্রশ্নে চলে যাই। কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? ফর্মুলা 1 এই খেলাটি কোন খেলার সাথে যুক্ত? অপশানগুলো দেখো। আর একটা কথা বলছি, যতগুলো প্রশ্ন তোমরা পাচ্ছ 50-এর মধ্যে যতগুলো আনসার দিতে পারছো সেগুলো কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে যে তুমি এতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। ফর্মুলা 1 যুক্ত মোটর রেসিংয়ের সঙ্গে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 25 নম্বর প্রশ্নে চলে যাই। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? কিংসফোর্ডকে হত্যা করার সময় ক্ষুদিরাম বোসের সাথে কে ছিলেন? অপশানগুলো দেখে নাও, প্রফুল্ল চাকি, বিনয় কুমার বোস, রাসবিহারী বোস নাকি জ্যোতি ঘোষ। সরি একটু টাইপিং মিস্টেক, এটা জ্যোতি ঘোষ হবে, কেমন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষুদিরাম বোসের সঙ্গে কিংসফোর্ডের হামলায় সাহায্যকারী ছিলেন প্রফুল্ল চাকি। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 26 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। পুলিৎজার পুরস্কার 2018 পেয়েছে কে? 2018 পুলিৎজার পুরস্কার সাংবাদিকদের ক্ষেত্রে বা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে দেওয়া হয়। তো 2018 সালে পুলিৎজার পুরস্কার কে পেয়েছে? অপশানগুলো দেখে নাও, দি নিউ ইয়র্ক টাইমস, দি ওয়াশিংটন পোস্ট, দ্য গার্জিয়ান নাকি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তো সঠিক উত্তরটি হবে পুলিৎজার পুরস্কার 2018 পেয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কেমন, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই প্রশ্ন জাতীয় প্রশ্নগুলো কিন্তু এক্সামে আসে, অর্থাৎ বি প্রিপেয়ার্ড। 27 নম্বর প্রশ্নে চলে যাই। অতি নিম্ন তাপমাত্রার ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হলো। অর্থাৎ নিম্ন তাপমাত্রার যে বিভিন্ন ঘটনা সম্পর্কিত বিজ্ঞানকে আমরা কি বলি? অপশানগুলো দেখো, ফ্রেজোনিক্স, সাইটোজেনিক্স, রেফ্রিজেনিক্স নাকি ক্রায়োজেনিক্স। তোমরা সকলে এটা সঠিক উত্তর জানো। দ্য রাইট আনসার ইজ অপশান ডি, ক্রায়োজেনিক্স বলা হয় তাকে। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্নে চলে যাই। রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়, যেসব পতঙ্গ রোগ সংক্রমণ ঘটায় তাদের আমরা কি বলি? অপশান এ ভ্যাক্টর, বি ড্রেনেজ, সি ট্রান্সমিটার, ডি কন্ডাক্টর। তো সঠিক উত্তরটি হলো যেসব পতঙ্গ রোগ সংক্রমণ করে বা বাহক হিসেবে কাজ করে তাদের বলা হয় ভ্যাক্টর। অপশান এ ইজ দ্য রাইট আনসার। যেমন ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে প্রোটোজোয়া করে ম্যালেরিয়াম ফ্যালসিপারাম ভাইভাক্স থাকে তো, বা সেটা কিন্তু বহন করে নিয়ে আসে স্ত্রী অ্যানোফিলিস মশা, তাই স্ত্রী অ্যানোফিলিস মশা এখানে কি ভ্যাক্টর।
29 নম্বর প্রশ্নে চলে যাই, নিচের কোনটি ব্রিক্স এর সদস্য নয়? অপশানগুলো দেখো, ব্রিক্স এর সদস্য নয়। ব্রিক্স এর ফুল ফর্ম ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তাহলে নয় কোনটি? না কানাডা। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 30 নম্বর প্রশ্নে চলে যাই, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? অর্থাৎ মেডিসিন বিদ্যার সঙ্গে পরিচিত ছিলেন নিম্নোক্ত কোন ব্যক্তি? কোন ব্যাপারে কোন সময় বলা হয়েছে? না গুপ্ত যুগে বলা হয়েছে। অপশানগুলো দেখে নাও, শৌনক, নাগার্জুন, চরক নাকি সুশ্রুত। তো সঠিক উত্তরটি হয়ে যাবে সুশ্রুত। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 31 নম্বর প্রশ্নে চলে যাই, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? দেখো কোশ্চেন রিপিট হচ্ছে কি হয়নি? এইভাবেই তোমাদের কিন্তু এই এক্সামগুলো থেকে আগামী এক্সাম মানে কোশ্চেন আসতেই পারে। সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তোমরা সকলেই জানো, দ্য রাইট আনসার ইজ ফ্যাদোমিটার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। যারা ক্লাস অনুসরণ করছো তারা কিন্তু সকলে বুঝতে পারছো সঠিক উত্তর কী হবে। যারা নতুন তাদের বলবো ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, উপরের আই বাটনেও লিঙ্ক আছে, সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো দেখে নাও। মানুষের খুলি বলতে মাথার খুলি কতগুলো হাড় দিয়ে তৈরি? অপশন দেখে নাও, মানুষের মাথার খুলি কতগুলো হাড় দিয়ে তৈরি? 26, 14, 22 নাকি 15? সঠিক উত্তরটি হয়ে যাবে 22। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 33 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর তা হলো, অর্থাৎ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত বা নির্মিত? দেখো এই প্রশ্নটিও রিপিট হয়েছে কিন্তু। শতদ্রু, মহানন্দা, নর্মদা নাকি কংসাবতী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে নর্মদা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নর্মদা নদীতে সর্দার সরোবর বাঁধ নির্মিত বা উপস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই 34 নম্বর প্রশ্নে, 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018-তে সেরা অভিনেতা কে নির্বাচিত হয়েছেন? দেখো এই প্রশ্নটি একটু মিস্টেক আছে, এটা এক্সামে এসেছিল 2018, কিন্তু একটা অ্যাকচুয়ালি 2017 হবে এবং এটা 64তম হবে কিন্তু। কেমন? সেরা অভিনেতা কে নির্বাচিত হয়েছিলেন? ঋদ্ধি সেন, ফায়াদ ফাজিল, শিবপ্রসাদ মুখার্জি নাকি অমিতাভ বচ্চন? তো রাইট আনসার ইজ 2017 সালের 64তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ঋদ্ধি সেন। কৌশিক সেনের, বুদ্ধিজীবী কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন, এবং তিনিই সব থেকে কম বয়সী অভিনেতা যিনি এই পুরস্কারটি পেয়েছেন, সেরা অভিনেতার পুরস্কার, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। আর সব থেকে বেশি পেয়েছেন অমিতাভ বচ্চন, 4 বার। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? আজকের কোশ্চেন অফ দ্য ডে, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি অন্ধ্রপ্রদেশ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। দেখো উত্তরপ্রদেশকে চিনির বাটি কেন বলা হয়? কারণ সেখানে সব থেকে বেশি আখ উৎপন্ন হয় এবং চিনিও সেখানে বেশি উৎপন্ন হয়। তাই সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন 36 নম্বর প্রশ্ন চলে যাই, নিম্নের ধ্রুপদী নৃত্যগুলির সাথে ভারতের রাজ্যগুলির সম্পর্ক স্থাপন করুন। যে ধ্রুপদী নৃত্য বলা আছে বাম দিকে আর ডান দিকে আছে তোমার রাজ্যগুলো, তাদেরকে তোমাকে তালমেল করতে হবে, সঠিক সম্পর্ক কোনটা হবে? তো দেখো এই জাতীয় প্রশ্নগুলো আগেও একটা পড়েছিল, এভাবে কলাম জাতীয় আনসার কিন্তু দিতেই পারে, সেক্ষেত্রে ঘাবড়াবার কোনো প্রশ্ন নেই। ছোট্ট করে একদম মানে চেষ্টা করবে একদম শান্ত মস্তিষ্কে যে কার সাথে কাকে লিঙ্ক করা যায়, একটাকে লিঙ্ক করলেই বাকিগুলো অটোমেটিক তুমি কিন্তু লিঙ্ক করতে পারবে। কেমন? যেমন দেখো মোহিনীঅট্টম, আমরা সকলে জানি মোহিনীঅট্টম কেরালার সঙ্গে সম্পর্কিত, ক্লিয়ার জিনিস হয়েছে, এবং ভারতনাট্যম তামিলনাড়ুর সঙ্গে সম্পর্কিত। তাহলে B2 এবং C1 কোথায় আছে? দেখো B2 আছে, দেখো সি এবং এর মধ্যে আছে তো, কিন্তু দেখো C1 আছে একমাত্র এর মধ্যে, তাই সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ। অপশান এ অর্থাৎ A4 সাত্রিয়া নামক যে নাচ, সেটা কিন্তু আছে আসামের সঙ্গে সম্পর্কিত। মোহিনীঅট্টম কেরালা, ভারতনাট্যম হচ্ছে তোমার তামিলনাড়ু এবং কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। তাই অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্নে চলে যাই, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অমরকণ্টক পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশানগুলো দেখে নাও, তাপ্তি, মাহি, নর্মদা নাকি তুঙ্গভদ্রা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে নর্মদা। অপশান সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন 38 নম্বর প্রশ্নে চলে যাই, ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরের পর দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? দেখো তখন 370 অ্যাবলিশ হয়নি, তাই জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা ছিল, কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা নেই। তো তখনের হিসাবে যে রাজ্য নিজস্ব পতাকা চালু করতে চেয়েছিল সেটা হচ্ছে কর্ণাটক। অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার কিন্তু সেটা আসছে এক্সামে। কেমন? জননিরাপত্তা আইন, রাওলাট অ্যাক্ট নাকি অস্ত্র আইন নাকি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে, ক্লিয়ার? তো এটা কার জন্য হয়েছিল, কোন আইনের জন্য? না, রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে একটা জনসমাবেশ হয়েছিল। রাওলাট অ্যাক্ট পাস হয় কত সালে? না 10ই মার্চ 1919 সালে রাওলাট অ্যাক্ট
পাস হয়। ক্লিয়ার? তার প্রতিবাদে সেখানে জনসমাগম হয়েছিল। তার সঠিক উত্তর অপশান বি। 40 নম্বর প্রশ্নে চলে যায়, ভাবা কবচ কি? দেখো ভাবা কবচ কি, অপশানগুলো দেখো, মাদুলির নাম, জ্যাকেটের নাম, বুলেটের নাম নাকি অস্ত্রের নাম। তো সঠিক উত্তরটি হবে ভাবা কবচ একটা বুলেট প্রুফ জ্যাকেট, যেটা ভাবা রিসার্চ সেন্টার আছে, তো সেখানে তারা কিন্তু নির্মাণ করেছে ইন্ডিয়ান আর্মির জন্য। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 41 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। দেখো চলচ্চিত্রের একটি বড় অনুষ্ঠান কান ফিল্ম ফেস্টিভ্যাল, এটি কোন দেশে অনুষ্ঠিত হয়? ইতালি, ফ্রান্স, জার্মানি নাকি ইংল্যান্ড? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কান ফিল্ম ফেস্টিভ্যাল ফ্রান্সে অনুষ্ঠিত হয়। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 42 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো, ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন অক্ষাংশ গেছে? অপশানগুলো দেখে নাও, নিরক্ষরেখা অর্থাৎ 0 ডিগ্রি, মকরক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ, কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর, নাকি সুমেরু বৃত্ত অর্থাৎ 90 ডিগ্রি 66.5 ডিগ্রি উত্তর। ক্লিয়ার? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি নর্থ। অপশান সি ইজ দ্য রাইট আনসার। এই কর্কটক্রান্তি রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা ডিটেলস ক্লাস আলোচনা করবো। আর একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, সেটা দেওয়ার পরেই তোমরা ডিটেলস ক্লাস পাবে। নিম্নের কোনটি সমগোত্রীয় নয়? দেখো এই প্রশ্নটি জিকে হিসাবে দিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রিজনিংয়ে এসেছিল। কেমন? সমগোত্রীয় নয়, লঙ্কা, রসুন, আদা, আলু। দেখো সমগোত্রীয় নয় লঙ্কা, বাকিগুলো সবাই কিন্তু মাটির নিচে তৈরি, মানে মাটির নিচে হয়, রসুন, আদা, আলু যা কিছুই হোক না কেন। কেমন? তাই অপশান এ ইজ দ্য রাইট আনসার। 44 নম্বর প্রশ্নে চলে যায়, নিচের কোন কোম্পানি ভারতে প্রথম 100 বিলিয়ন ডলার কোম্পানি হয়েছে? 100 বিলিয়ন ডলার কোম্পানি, ভারতের প্রথম আইটি কোম্পানি হচ্ছে টিসিএস। অপশান বি ইজ দ্য রাইট আনসার, মনে থাকবে। 45 নম্বর প্রশ্নে চলে যায়, পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? সাম্প্রতিক সময়ে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? কনরাড জুস, জোনাস সল্ক, লুই পাস্তুর নাকি এলি হুইটনি? তো সঠিক উত্তরটি হবে পোলিও টিকা আবিষ্কার করেছিলেন জোনাস সল্ক। অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন 46 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথায়? দামোদর নদের উৎপত্তি, দামোদরকে কী বলা হয়? বাংলার দুঃখ বলা হয়। তো সেই দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথায়? অপশানগুলো দেখে নাও, হিমালয় থেকে, ছোটনাগপুর মালভূমি থেকে, রাজমহল মালভূমি থেকে নাকি পূর্বঘাট পাহাড় থেকে, পর্বত থেকে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে দামোদর নদের উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 47 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয়। দেখো জাল্লিকাট্টু নিয়ে এবারে এক্সাম আসবেই, কারণ একজন ব্যক্তি যে উইসেন বোল্টের থেকেও স্পিডে দৌড়েছিল কিন্তু জাল্লিকাট্টু খেলাটাই, এবং নিউজ অত্যন্ত ভাইরাল হয়েছিল, তোমরা সকলেই জানো। সে জাল্লিকাট্টু খেলাটি কোথায় জনপ্রিয়? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি কেরালা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জাল্লিকাট্টু খেলাটি তামিলনাড়ুতে জনপ্রিয়। অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্নে চলে যায়, দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান কার লেখা? দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান কার লেখা? অমর্ত্য সেন, চেতন ভগত, অরুন্ধতী রায় নাকি এন.সি. চৌধুরী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অমর্ত্য সেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের লেখা বই দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 49 নম্বর প্রশ্নে চলে যায়, বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। পয়েন্ট টু বি নোটেড, বন্ধন এক্সপ্রেস এই একটি যাত্রীবাহী ট্রেন কোথার মধ্যে চলাচল করে? শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি, কলকাতা থেকে রায়গঞ্জ, কলকাতা থেকে খুলনা নাকি হাওড়া থেকে নিউ দিল্লি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কলকাতা থেকে খুলনা, অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা, ভারতের কলকাতা থেকে বাংলাদেশের খুলনা জেলা পর্যন্ত বন্ধন এক্সপ্রেস চলে। যেমন সমঝোতা এক্সপ্রেস ভারত পাকিস্তানের মধ্যে, ঠিক সেই রকম বন্ধন এক্সপ্রেস ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করে। 50 নম্বর প্রশ্নে চলে যায়, এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটির রচয়িতা কে? এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতা কে? রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর নাকি ভিভিএস লক্ষ্মণ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, দ্য এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির লেখক। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 51 নম্বর প্রশ্নে চলে যায়, দেখো প্রশ্নটি একটু টাইপিং মিস্টেক হয়েছে, প্রশ্নের মধ্যে আনসারে কোনো টাইপিং মিস্টেক নেই। ইউআইডিএআই যেটা আধার আমরা বলি, তো এর পুরো নাম, এটা টাইপিং মিস্টেক একটু হয়ে গেছে কিউএমটা। তো ইউআইডিএআই এর ফুল ফর্ম কি? ইউআইডিএআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, এটাই হচ্ছে ইউআইডিএআই এর পুরো নাম। তো কেমন বন্ধুরা, এই ছিল 2018 সালের এসআই এর প্রিলিমস এক্সামের জিকের প্রশ্ন উত্তর। তোমরা যদি চাও অন্যান্য প্রশ্ন উত্তরগুলোও কিন্তু আমি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো, কে কী চাও না চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এইভাবেই কিন্তু কঠোর পরিশ্রম করে নিজের প্রিপারেশনটি চালিয়ে যাও। কেমন? ওকে বাই, ভালো থেকো, বাড়িতে থেকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো, চাকরি আমায় পেতেই হবে। কমেন্ট করো ইয়েস যদি তুমি রাজি থাকো। কেমন? বাই, জয় হিন্দ।